চলুন মিউনিখের প্রথম বর্ষের কয়েকজন মেডিকেল স্টুডেন্টদের কথা ভাবি। ওরা শুধু মানবদেহ নিয়ে পড়াশোনা করছিল না, বরং একেবারে না বুঝেই এমন এক ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়ে যেখানে চুরি যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ আর কালো জাদুর এক গাঢ় অন্ধকার লুকিয়ে আছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূল ঘটনাগুলো ঘেঁটে এই চাঞ্চল্যকর বিষয়টির একদম গভীরে প্রবেশ করব। সবচেয়ে বড় আর ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, কি ঘটে যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান মুখোমুখি হয় ৫০০ বছরের পুরনো এক ডাইনির অভিশাপের। আমরা আজ ধাপে ধাপে প্রমাণগুলো বিশ্লেষণ করে এই থ্রিলারের বিশৃঙ্খল ঘটনাগুলোর জট খোলার চেষ্টা করব আর দেখব কিভাবে বিজ্ঞান আর অতিপ্রাকৃত বিদ্যা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। মূল গল্পে যাওয়ার আগে প্রধান চরিত্র মিলার জগৎটা ঠিক কেমন ছিল সেটা বোঝা বেশ জরুরি। তার সোজা কথা ছিল, আমি কেবল সেই জিনিসগুলোতেই বিশ্বাস করি যা দেখা যায়, মাপা যায়, কেটে ফেলা যায় বা রেডিয়েশন দেওয়া যায়। সম্পূর্ণ বাস্তবতা যখন ভেঙে চুরমার হয়ে যাওয়ার অপেক্ষায়, ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত এটাই ছিল তার একদম নিখাদ ক্লিনিক্যাল একটা দৃষ্টিভঙ্গি। তো আমাদের বিশ্লেষণের প্রথম পর্ব, বিজ্ঞান বনাম অতিপ্রাকৃত বিদ্যা। আধুনিক মেডিসিন আর গুপ্তবিদ্যার মধ্যকার পার্থক্যটা এখানে জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি যেমন মাপা, কাটা বা অ্যানাটমি, অন্যদিকে ডক্টর শুয়ার্জের ন্যাচুরোপ্যাথি বা প্রাকৃতিক চিকিৎসার ক্লাসে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখতে পাই। রোগের মূল কারণ খোঁজা থেকে শুরু করে মৃত পিগমিদের হাড় দিয়ে আত্মাদের সাথে যোগাযোগের চেষ্টার মতো বিষয়গুলো সেখানে উঠে আসে। বুঝতেই পারছেন, শুরু থেকে এই দুই আদর্শের মধ্যে এক চরম সংঘাত তৈরি হয়। গল্পটা কিভাবে তার প্রাথমিক ভিত্তি সেট করে সেটা বেশ মজার। যেমন ধরুন, লেগামেন্টাম প্যাটেলি, এটা অত্যন্ত সুনির্দিষ্ট একটা শারীরবৃত্তীয় টর্ম। প্রথম দিকে এরকম ভারী সব মেডিকেল পরিভাষা ব্যবহার করে সবাইকে একটা সলিড বৈজ্ঞানিক বাস্তবতায় আটকে রাখা হয়। আর ঠিক এই নিরেট বৈজ্ঞানিক ভিত্তির কারণেই পরবর্তীতে ঘটা অতিপ্রাকৃত ঘটনাগুলো আমাদের বড় রকমের ধাক্কা দিতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, ডাইনির সেই অভিশপ্ত বই। একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। সালটা ১৪৮৯। জুডিথ ফন ইঙ্গলস্ট্যাটকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হয়। এরপর অনেক বছর কেটে যায়। ১৯৬৩ সালে ফাদার রুপার্টের ডায়েরি থেকে জানা যায় যে জুডিথের সেই অভিশপ্ত বইটি অলৌকিকভাবে আগুনে পোড়েনি। আর আজকের দিনে এসে সেই একই অভিশপ্ত বইটা এসে পৌঁছায় খোদ মিউনিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। ঐতিহাসিক রায়টা কিন্তু অত্যন্ত কঠোর ছিল। বলা হয়েছিল, জুডিথ ফন ইঙ্গলস্ট্যাটকে শয়তানের সাথে চুক্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে, আর তার শাস্তি হল আগুনে পুড়িয়ে মৃত্যু। এত ভয়ঙ্কর একটা অন্ধকার ইতিহাস থাকার সত্ত্বেও আধুনিক যুগের এই স্টুডেন্টরা একদম না বুঝেই বইটাকে নিছকই মজার একটা জিনিস ভেবে ব্যবহার করা শুরু করে দেয়। আর এখান থেকেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, অবুঝ মন্ত্রের প্রয়োগ এবং তার মারাত্মক পরিণতি। স্টুডেন্টরা তো এই প্রাচীন রক্তের জাদুকে কলেজের একটা সাধারণ পার্টি ট্রিক ভেবে বসেছিল। পানি, মোম আর পালক দিয়ে শূন্যে ভেসে থাকার মন্ত্র, দুঃখের মাঝেও ভালো মেজাজ রাখার মন্ত্র, এমনকি একতরফা ভালোবাসার প্রতিশোধ নেওয়ার মতো স্পেলগুলো তারা প্র্যাকটিস করা শুরু করে। শুরুতে ব্যাপারগুলো খুব সাধারণ মনে হলেও খুব দ্রুতই এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। যেমন ধরুন, টিমের ওপর প্রতিশোধ নেওয়ার স্পেলটার কথা। ওরা ভেবেছিল এটা খুব নিরীহ একটা জোক হবে, কিন্তু বাস্তবের পরিণতি ছিল রীতিমতো ভয়াবহ। টিমের চোখে এমন তীব্র একটা ইনফেকশন দেখা দেয় যা তাকে চিরস্থায়ী অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছিল। এটা আসলে একটা বড় সতর্কবার্তা ছিল যে প্রাচীন জাদুবিদ্যা বাস্তবে চরম শারীরিক মূল্য আদায় করে ছাড়ে। এর পরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যা আমরা দেখব চতুর্থ পর্বে, চুরি হওয়ার হৃৎপিণ্ড এবং চরম উন্মাদনা। সংখ্যাটা একটু খেয়াল করুন, ৩। অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে আসত ৩টে মানব হৃৎপিণ্ড চুরি হয়ে যায়। এটা কোনো সাধারণ ছিচকে চুরির ঘটনা ছিল না, এটাই ছিল পুরো কাহিনীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে সাধারণ কিছু ভুল থেকে বিষয়টা গভীর এক অতিপ্রাকৃত রহস্যের দিকে মোড় নেয়। ডায়লগটা শুনুন, প্রতি সেমিস্টারে এখান থেকে প্রচুর অঙ্গ প্রত্যঙ্গ গায়েব হয়ে যায়, কিন্তু এভাবে একসাথে এতগুলো এবং বিশেষ করে হৃৎপিণ্ড চুরি হওয়াটা সত্যিই অস্বাভাবিক। আসলে এই সাধারণ অঙ্গ চুরির আড়ালে মূলত গুপ্ত শয়তানি আচারগুলোকেই ঢেকে রাখা হয়েছিল, আর যারা এই রহস্যের পাহারাদার ছিল তারা শেষ পর্যন্ত আত্মহত্যা আর উন্মাদনার শিকার হয়।
সব রহস্যের জট খোলে পঞ্চম পর্বে এসে শয়তানি রক্তের আচার বা স্যাটানিক ব্লাড লাইন রিচুয়াল। খলনায়কের চূড়ান্ত লক্ষ্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নির্দিষ্ট 3টে ধাপ পাওয়া যায়। প্রথমত, অ্যানাটমি ল্যাব থেকে হৃৎপিণ্ডগুলো চুরি করা। দ্বিতীয়ত, জুডিথের রক্তধারার শেষ জীবিত বংশধরকে খুঁজে বের করা। এবং তৃতীয়ত, শয়তানকে পৃথিবীতে ডেকে আনতে আর বৃত্তটা সম্পূর্ণ করতে সেই জীবিত বংশধরের স্পন্দিত হৃৎপিণ্ডটা বের করে আনা। ডক্টর সোয়াজ যখন তার আসল উদ্দেশ্যটা প্রকাশ করেন তখন পরিস্থিতি একদম চরম আকার ধারণ করে। তিনি বলছেন, তোমার হৃৎপিণ্ডই এই বৃত্তটা সম্পূর্ণ করবে। রাতের ঈশ্বর, এই শরীরকে তোমার আত্মা দিয়ে পূর্ণ করো আর আমাকে অনন্ত ক্ষমতা দাও। অকল্পনীয় দানবীয় ক্ষমতার আশায় ডক্টর সোয়াজ মিলাকে উৎসর্গ করার চূড়ান্ত একটা চেষ্টা করেন। কিন্তু মিলা দমে যাওয়ার পাত্রী নয়। সে তার নিজস্ব শক্তি আর দৃঢ়তার প্রমাণ দিয়ে মুখের ওপর বলে দেয়, আমি নিজেই সিদ্ধান্ত নিই যে আমি কিসের জন্য নির্ধারিত। মিলা তার এই অন্ধকার বংশ পরিচয়কে সম্পূর্ণভাবে অস্বীকার করে আর মন্দের কাছে মাথা নত করার বদলে নিজের ভেতরে সুপ্ত ক্ষমতা ব্যবহার করে বন্ধুদের রক্ষা করে। এটা সত্যিই দারুণ একটা সাহসিকতার মুহূর্ত। এত সব অতি প্রাকৃত আর ভয়ঙ্কর ঘটনার পর শেষ পর্যন্ত সব কিছু আবার অ্যানাটমি ক্লাসরুমের সেই চেনা ক্লিনিক্যাল সেফ জোনে ফিরে আসে। 2.5 কেজি ভাঁজ করা অর্গ্যানিক ম্যাটেরিয়াল, আত্মার আসন। মানুষের মস্তিষ্ককেই এখানে মানুষের আত্মা, আবেগ আর যুক্তির মূল কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। বিজ্ঞান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার তার নিজস্ব জায়গায় মজবুত হয়ে দাঁড়ায়। পরিশেষে একটা গভীর ভাবনার জায়গা তৈরি হয়। আধুনিক বিজ্ঞানের এই যে শীতল আর যুক্তিনির্ভর একটা মুখোশ আছে, তার আড়ালে কি আসলেই এমন অনেক ব্যাখ্যাতীত রহস্য লুকিয়ে আছে যা আমরা মানতে চাই না? এই পুরো বিষয়টার গভীরে যাওয়ার পর এটা সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?